আচ্ছা, তোমাদের আজকে গভর্নমেন্ট বাজেট বা পাবলিক ফাইন্যান্স এই টপিকটার উপর এমসিকিউ আমাদের ডিসকাশন করার কথা। এর আগে আমরা ন্যাশনাল ইনকাম টপিকের এমসিকিউ ডিসকাশন কমপ্লিট করে ফেলেছি। আজকে টপিক তোমাদের বলাই ছিল, তো আমরা আজকে তাহলে শুরু করি গভর্নমেন্ট বাজেটের ওপর এমসিকিউ ডিসকাশন। তাহলে শুরু করা যাক আজকের গভর্নমেন্ট বাজেটের প্রথম কোয়েশ্চেন: which of the following is our objectives of a government budget? অপশন আছে ইকোনমিক স্টেবিলিটি, রিঅ্যালোকেশন অফ রিসোর্সেস, রিঅ্যালোকেশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ, ফোর্থ অপশন অল অফ দ্য অ্যাবভ। All of the above. অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, বাকিরা বলো। স্যার আমারও সেটাই মনে হচ্ছে, অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবভ মনে হচ্ছে। আচ্ছা, দুজনের অল অফ দ্য অ্যাবভ মনে হচ্ছে, বাকিদের একটু আনসারটা নেব। বাকিদের কি মনে হচ্ছে একটু বলো। আচ্ছা, দুটো আনসার পেয়েছি। ডি। এবার তোমার, হ্যাঁ কোনটা বলছো? অল অফ দ্য অবভ। অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, তোমাদের তিনটে আনসার, তিনজনেরই অল অফ দ্য অ্যাবভ মনে হচ্ছে। আচ্ছা, তো আমরা অপশন ওয়াইজ একটু ডিসকাশন করি। গভর্নমেন্ট বাজেটের অবজেক্টিভ ইকোনমিক স্টেবিলিটি। দুটো জিনিস একটু বলবে আমাকে, যেখানে ইকোনমিক স্টেবিলিটি বলতে কি বোঝানো হচ্ছে, আর গভর্নমেন্ট বাজেট সেটা কিভাবে ইকোনমিক স্টেবিলিটি আনতে পারে। ইকোনমিক স্টেবিলিটি কাকে বলে, আর গভর্নমেন্ট তার বাজেট দিয়ে কিভাবে ইকোনমিক স্টেবিলিটি আনতে পারে, যেহেতু তোমাদের অল অফ দ্য অ্যাবভ আনসার মনে হয়েছে। চেষ্টা করো তোমাদের মতন করে। ইনফ্লেশন বা ডিফ্লেশনকে কন্ট্রোল করে ইকোনমিক স্টেবিলিটি আনতে পারে। আচ্ছা, কিরম ভাবে কন্ট্রোল করবে ইনফ্লেশন বা ইকোনমিক রিসেশন? ইনফ্লেশন বেশি হলে তাহলে সেই কন্ট্রোল করবে। যদি ডিমান্ড সাইড হয়, সেই বা সাপ্লাই কস্ট পুল যদি পুশ হয়, তাহলে সেইভাবে কন্ট্রোল করে। ডিফ্লেশন হলে তাহলে তার জন্য গভর্নমেন্ট যে মেজার গুলো নেই সেগুলো হিসাবে কন্ট্রোল করবে। হ্যাঁ, সবগুলি জানতে চাইছি আমি, যে ইকোনমিক স্টেবিলিটি মানে যদি তুমি বলো যে ইনফ্লেশন বা রিসেশনকে কন্ট্রোল করা, তাহলে ইনফ্লেশন এবং রিসেশনকে গভর্নমেন্ট তার কিভাবে কন্ট্রোল করবে, ইনফ্লেশনটাকে কিভাবে কন্ট্রোল করবে, বা রিসেশনটাকেই বা কিভাবে কন্ট্রোল কন্ট্রোল করবে। বাকিরা যে কেউ ট্রাই ট্যাক্স করতে পারো। বাড়িয়ে কমিয়ে, ট্যাক্স বাড়িয়ে ট্যাক্স, বা কমিয়ে। আচ্ছা, তো ধরো আমি যদি এভাবে বলি যে ইকোনমিতে ইনফ্লেশন আছে, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট ট্যাক্সকে কি করবে? ট্যাক্সটাকে কমাবে। কিভাবে? স্যার, ট্যাক্স, স্যার ইনফ্লেশনের টাইমে ট্যাক্সটাকে তো বাড়াবে। ইনফ্লেশন হলে ট্যাক্সটা বাড়াবে। আচ্ছা, একজন বলছো ট্যাক্সটা বাড়াবে, আর একজন বলছো ট্যাক্সটা কমাবে। স্যার ট্যাক্সের কমাবে, কারণ ট্যাক্স বাড়িয়ে দিলে সে দাম আরো বেড়ে যাবে। আচ্ছা, মানে স্যার ইনডাইরেক্ট ট্যাক্স যেটা রয়েছে, জিএসটি। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সটা কমাবে, তাহলে ট্যাক্স বাড়ানোটা হবে না, তাই তো?
স্যার ডাইরেক্ট ট্যাক্সটা বাড়াতে পারে, যেহেতু স্যার সমাজে যারা বিত্তশালী থাকে তাদের কাছে অনেকটা পরিমাণ সম্পদ রয়েছে, সেই জন্য স্যার বিলিয়নার ট্যাক্স এইরকম, প্রপার্টি ওয়েলথ ট্যাক্স এরকম কিছু নিয়ে সেটা আসতে পারে। দিয়ে ইনফ্লেশন রিসেশন কন্ট্রোল হ্যাঁ করা যায়। সেটা স্যার হ্যাঁ সেটাই ইনফ্লেশন। দেখো, প্রথম জিনিস যেটা তোমরা বলেছো একটা, যে ট্যাক্সকে বাড়াবে বা কমাবে, প্রথম কথা আমাকে যেটা মনে রাখতে হবে, গভর্নমেন্ট তার যে বাজেট তৈরি করে, সেই বাজেট তৈরি করার সময় গভর্নমেন্টে মূলত যে পলিসিটাকে ব্যবহার করে এই ইকোনমিক স্টেবিলিটি আনার জন্য, সেই পলিসিটাকে আমরা বলে থাকি ফিসকাল পলিসি। যে ফিসকাল পলিসির দুটো ইনস্ট্রুমেন্ট আছে, একটা হলো সাবসিডি এবং একটা হলো ট্যাক্স। মূলত এই যে দুটো ইনস্ট্রুমেন্ট, এই দুটোকে গভর্নমেন্ট ব্যবহার করে। প্রথম কথা, ইকোনমিক স্টেবিলিটি এইটা যে আনার কথা হচ্ছে, ডেফিনেটলি তার মানে ইকোনমি যখন একটা ইনস্টেবিলিটি অবস্থায় থাকবে, ইনস্টেবিলিটি থাকবে ইকোনমিতে। ইনস্টেবিলিটি বলতে আমরা দুটো জিনিসকে রাফলি ধরতে পারি, এক হচ্ছে ইনফ্লেশন এবং একটা রিসেশন। যখন ইনফ্লেশন হবে তখন গভর্নমেন্টের টার্গেট থাকবে প্রাইসটা কমানো। সেক্ষেত্রে গভর্নমেন্ট তিনটে রাস্তা নিতে পারে। এক হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সকে বাড়ানো। ডাইরেক্ট ট্যাক্সটা বাড়াবে এই জন্য নয় যে যারা রিচ সেকশন, সেই রিচ বা হাই ইনকাম গ্রুপের মাধ্যমে কোনো কিছু করার জন্য। ডিরেক্ট ট্যাক্সটা বাড়ানোর এফেক্ট হবে এটাই, যে এটা বাড়ালে ডিসপোজেবল পার্সোনাল ইনকাম, ওয়েদার অফ রিচ অর মিডল ইনকাম, তাদের সবার ক্ষেত্রে ডিসপোজেবল পার্সোনাল ইনকামটা কমবে। কারণ মাইক একটু আনমিউট আছে, একটু মিউট করবে। মাইক কারোর আনমিউট রয়েছে, ক্লাসটা করানো যাবে না, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। ডিরেক্ট ট্যাক্স বাড়ালে, লাইক ইনকাম ট্যাক্স বাড়ালে, আমাদের ডিসপোজেবল পার্সোনাল ইনকাম কমে। যে ডিসপোজেবল পার্সোনাল ইনকামের দুটো কম্পোনেন্ট আছে আমরা জানি, একটা কনজাম্পশন এক্সপেন্ডিচার, একটা সেভিংস। যখন ডিরেক্ট ট্যাক্স বাড়াবে এবং তার জন্য ডিসপোজেবল ইনকাম কমবে, তখন কনজাম্পশন এক্সপেন্ডিচারটা কমবে। কনজাম্পশন এক্সপেন্ডিচার কমলে ইকোনমিতে ডিমান্ড কমবে, আর ডিমান্ড কমলে তবে প্রাইসটা কমবে। এটা ডিরেক্ট ট্যাক্স বাড়িয়ে করতে পারে। আর যেটা বলেছো যে আরেক ধরনের ট্যাক্স রয়েছে, দ্যাট ইজ কল্ড ইনডিরেক্ট ট্যাক্স। অনেক ধরনের ইনডিরেক্ট ট্যাক্স আছে, জিএসটি আছে, কাস্টম ডিউটি আছে, এক্সাইজ ডিউটি আছে, এই সমস্ত ধরনের, বা ভ্যাট আছে। এই ধরনের ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ডিরেক্টলি ট্যাক্স রেটটা তারা কমাবে, কারণ ট্যাক্স রেট কমালে ডিরেক্ট ইম্প্যাক্ট হবে প্রাইসের ওপর, অর্থাৎ প্রাইসটা কমবে। আর যেটা গভর্নমেন্ট করতে পারে সেটা হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি দিতে পারে অন ভেরিয়াস আইটেমস। সেটা তোমরা নিশ্চয়ই জানো, সাবসিডি দু রকমের হয়, একটা প্রডিউসার সাবসিডি, একটা কনজিউমার সাবসিডি। এই দু ধরনের বা যে কোনো এক ধরনের সাবসিডি দিলে প্রাইস কমে। সাবসিডি প্রাইসটাকে কমাতে সাহায্য করে, ফলে গভর্নমেন্ট সাবসিডি দিয়েও ইনফ্লেশনকে কমাতে পারে। তাহলে ইনফ্লেশনকে কন্ট্রোলে আনার জন্য এই তিনটে রাস্তা গভর্নমেন্টের কাছে আছে, আইদার যে কোনো একটা, অর তিনটেকেই কম্বাইন করে গভর্নমেন্ট ইনফ্লেশনকে কমাতে পারে। আর যেহেতু আমরা জানি যে রিসেশন হচ্ছে ইনফ্লেশনের একটা বিপরীত ঘটনা, ফলে যদি ইকোনমিতে রিসেশন থাকে, তাহলে ঠিক এগুলোর যা এখানে করা হচ্ছে তার উল্টোগুলো করা হবে। অর্থাৎ ডিরেক্ট ট্যাক্সকে সেক্ষেত্রে কমানো হবে এবং সাবসিডি উইথড্র করা হবে। এই ধরনের যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করে রিসেশনকে কন্ট্রোলে আনা যাবে। তাহলে ইকোনমিক স্টেবিলিটি আনতে গেলে গভর্নমেন্ট বাজেটের আন্ডারে এই ইনস্ট্রুমেন্ট গুলোকে এইভাবে ব্যবহার করতে পারে গভর্নমেন্ট। তাহলে ইকোনমিক স্টেবিলিটি আনাটা গভর্নমেন্ট বাজেটের একটা বেসিক পারপাস। গভর্নমেন্ট যখন তার বাজেট তৈরি করে, আর 2 মাস পর, 2 মাসও নয়, প্রায় 1 মাস পরে যখন বাজেট আসবে, সেই বাজেট তৈরি করার ক্ষেত্রে গভর্নমেন্টকে মাথায় রাখতে হবে যে আমি কিভাবে
ইকোনমিক ফ্লাকচুয়েশনস যেগুলো হয় ইন ফর্ম অফ ইনফ্লেশন এবং রিসেশন, সেটাকে কিভাবে কন্ট্রোল করব, তার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট কিভাবে ব্যবহার করব, সেগুলোর প্রপোজালই বাজেটের মধ্যে থাকবে। এটা প্রথম অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে রিঅ্যালোকেশন অফ রিসোর্স। এবার এটা একটু বলো যে রিঅ্যালোকেশন অফ রিসোর্স ব্যাপারটা কি, আর গভর্নমেন্ট কিভাবে এই রিসোর্সের রিঅ্যালোকেশন করবে। স্যার এটার মানে কি স্যার ওই পিএসইউ গুলো যেগুলো রয়েছে ওটাই ডি ইনভেস্টমেন্ট করা? না, কোন আচ্ছা। কোন state থেকে management করছে এটাই realize কোনটা বেশি দিতে কোনটাকে কম দিতে চায় সেই অনুপাতে যে করছে। মানে কিভাবে সেটা করবে, মানে রিসোর্সকে, প্রথম কথা রিসোর্সকে রিঅ্যালোকেট করা মানেটা কি, আগে ফার্স্ট এটা বলো। উম, মানে মিনস অফ প্রোডাকশন গুলো যাতে এক হাতে না থাকে। না, দ্যাট ইজ নট, সেটা তো অন্য জিনিস, সেটা কনসেন্ট্রেশন অফ অ্যাসেটস কে কন্ট্রোল হয়ে গেল। প্রথম কথা আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এখানে অ্যালোকেশন কথাটা বলতে কি বোঝায়, অ্যালোকেশন অফ রিসোর্স, আগে এটা বুঝবো তারপর রিঅ্যালোকেশন বুঝবো। অ্যালোকেশন অফ রিসোর্স, রিসোর্স মানে কি, যে বিভিন্ন ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা রিসোর্সেস গুলো আছে যেগুলোকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রোডাকশন করে থাকি। প্রাইমারিলি যদি আমরা খুব সহজভাবে ধরি যে আমরা একটা ইকোনমিকে যে তিনটে সেক্টরে ডিভাইড করি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। আমার ইকোনমিতে, আমার নিজের কান্ট্রিতে যতটুকু রিসোর্স আছে, সেটা ল্যান্ড হতে পারে, লেবার হতে পারে, বা ক্যাপিটাল হতে পারে, আমার কাছে যা যা রিসোর্স যতটুকু আছে সেইটুকুকে দিয়েই আমাকে প্রাইমারি সেক্টরে প্রোডাকশন করতে হবে, মানে ধরে নাও এগ্রিকালচার করতে হবে, সেকেন্ডারি মানে ইন্ডাস্ট্রি করতে হবে, এবং টার্সিয়ারি অর্থাৎ সার্ভিস প্রোডাকশন করতে হবে। এবার আমার কাছে যতটুকু ল্যান্ড আছে সেই ল্যান্ডটুকুর মধ্যেই কিছু ল্যান্ড এগ্রিকালচারে ব্যবহার করব, কিছু ল্যান্ড ইন্ডাস্ট্রি তৈরির জন্য ব্যবহার করব, আর কিছু ল্যান্ড সার্ভিস সেক্টরের জন্য ব্যবহার করব। এই যে ল্যান্ডটাকে, আমি ল্যান্ডের উদাহরণ দিয়ে বলছি, ল্যান্ডটাকে আমি ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাকশন বা ডিফারেন্ট সেক্টরের মধ্যে ডিস্ট্রিবিউট করছি। এই ডিস্ট্রিবিউট করাটাকে বলা হয় অ্যালোকেশন অফ রিসোর্স। এবার যদি মনে করো যে আমার তিনটে সেক্টরে আমি তিন রকমের একটা ডিস্ট্রিবিউশন করেছি, অ্যালোকেশন করেছি। এবার প্রশ্ন আসছে রিঅ্যালোকেশনের কথা। রিঅ্যালোকেশন মিন্স যে অ্যালোকেশনটা অলরেডি করা আছে সেই অ্যালোকেশনটাকে আমি বদলাতে চাইছি। কেন বদলাতে চাইছি? মনে করো যে আমি যেভাবে রিসোর্সকে অ্যালোকেট করেছি, ল্যান্ড অ্যালোকেশন করেছি, সেই ল্যান্ড অ্যালোকেশন করে প্রোডাকশন করার পরে দেখা যাচ্ছে যে অ্যাজ পার নিড অফ দ্য ইকোনমি আমার এগ্রিকালচারাল প্রোডাকশনকে বাড়ানোর দরকার আছে। আমি যে এগ্রিকালচারে প্রোডাকশন করছি সেটা আমার এগ্রিকালচারাল নিডকে ফুলফিল করতে পারছে না, তাহলে এর প্রোডাকশনটা বাড়াতে গেলে আই নিড টু অ্যালোকেট মোর ল্যান্ড ফর এগ্রিকালচার। এই যে আমি এক্সট্রা এগ্রিকালচারাল ল্যান্ড, এগ্রিকালচারের জন্য অ্যাডিশনাল ল্যান্ডকে আমি অ্যালোকেট করব, সেই ল্যান্ড আমি কোথা থেকে পাবো? ল্যান্ড ইজ সাচ এ রিসোর্স যেটাকে তো প্রডিউস করা যায় না বা যেটাকে বাড়ানো যায় না। তাহলে আমাকে এগ্রিকালচারের ল্যান্ড বাড়াতে গেলে আই হ্যাভ টু ব্রিং ইন ল্যান্ড ফ্রম এনি আদার সেক্টর। হয় আমাকে ইন্ডাস্ট্রিতে ল্যান্ড ইউজ কমাতে হবে, কমিয়ে আমাকে এগ্রিকালচারের ল্যান্ড বেশি ইউজ করতে হবে, আর সার্ভিস সেক্টর থেকে নিয়ে এগ্রিকালচারে ল্যান্ড নিয়ে আসতে হবে। এইটা হলো রিঅ্যালোকেশন। অর্থাৎ আমার কাছে যা যেভাবে অ্যালোকেট করা আছে সেই অ্যালোকেশনটা বদলে দিয়ে আমি কোনো একটা সেক্টরে বেশি অ্যালোকেট করব, তার মানে অন্য একটা সেক্টরে অ্যালোকেশনটা কমাতে হবে। এইটাকে আমরা বলি রিঅ্যালোকেশন অফ রিসোর্স। এবার এই যে রিঅ্যালোকেশন অফ রিসোর্স, এটা গভর্নমেন্ট কিভাবে করে? তার বাজেট পলিসি দিয়ে। কারণ বাজেট পলিসি মানে ট্যাক্স অ্যান্ড সাবসিডি, এছাড়া আর কিছু নয়। গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি থেকে ল্যান্ড সরিয়ে এগ্রিকালচারে দেবে, এটা বাজেট পলিসির মধ্যে পড়ে না। গভর্নমেন্ট তার বাজেট পলিসির ইনস্ট্রুমেন্ট গুলোকেই ব্যবহার করবে, কিন্তু প্রোডাকশন ইন এগ্রিকালচার বেড়ে যাবে।
সেটা কি রকম? ধরো এটা আমি উল্টো দিক দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। যে গভর্নমেন্ট চাইছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আরো বাড়ুক। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়তে গেলে উই নিড মোর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন ইন্ডাস্ট্রি। গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট ধরে নাও সাবসিডি দিল। কোন ক্ষেত্রে? গভর্নমেন্ট সাবসিডি দিল অন লোন টেকেন বাই ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস। ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস তারা যে ক্যাপিটাল বড় করে ইনভেস্ট করে, তার উপর গভর্নমেন্ট বললো আমি 2% সাবসিডি দেব। ব্যাংক থেকে লোন নিতে গেলে 10% ইন্টারেস্ট দিতে হয়, গভর্নমেন্ট 2% ইন্টারেস্ট সাবসিডি দিচ্ছে। মানে যারা লোন নেবে ইন্ডাস্ট্রি করার জন্য তাদের অ্যাকচুয়ালি 8% ইন্টারেস্ট দিতে হচ্ছে। ফলে তাদের কস্ট অফ বরোইং কমে যাচ্ছে। কস্ট অফ বরোইং কমে যাওয়া মানে হচ্ছে দে উইল বড়ো মোর মানি অ্যান্ড দে উইল ইনভেস্ট মোর। তার ফলে কি হলো? আমার ইন্ডাস্ট্রিতে ক্যাপিটালের অ্যালোকেশনটা বেড়ে গেল। এই যে ক্যাপিটালের অ্যালোকেশন বাড়লো, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ রিঅ্যালোকেশন। তাহলে এই রিঅ্যালোকেশনটা গভর্নমেন্ট কি দিয়ে করলো? সাবসিডি দিয়ে করলো। সেম জিনিস গভর্নমেন্ট করতে পারে যে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন বাড়ুক, এই অবজেক্টিভটা ফুলফিল করার জন্য ইন্ডাস্ট্রির ওপর যত রকমের ট্যাক্সেস আছে সেই ট্যাক্স রেটগুলোকে কিছুটা কমিয়ে দিল। ট্যাক্স রেট কমানো মানে ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস এর প্রফিট বাড়বে, সো দ্যাট তারা হায়ার অ্যামাউন্ট অফ যে প্রফিট করছে সেই হায়ার অ্যামাউন্ট অফ প্রফিটটাকে তারা আরো বেশি করে রিইনভেস্ট করতে পারবে, এবং সেই আরো বেশি করে রিইনভেস্ট করার ফলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনটা বাড়বে। এইভাবে ট্যাক্স এবং সাবসিডিকে ব্যবহার করে গভর্নমেন্ট রিসোর্সকে রিঅ্যালোকেট করতে পারে তার ডিজায়ার্ড সেক্টরে। গভর্নমেন্ট যে সেক্টরটাকে এক্সপ্যান্ড করাতে চাইছে সেই সেক্টরটাকে গভর্নমেন্ট এক্সপ্যান্ড করাতে পারে তার এই বাজেট ইনস্ট্রুমেন্টগুলোকে দিয়ে। দ্যাট ইজ রিঅ্যালোকেশন অফ রিসোর্সেস। তাহলে 3 নম্বর যেটা রয়েছে এটার মানে কি? রিঅ্যালোকেশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ। এটা কিভাবে করা সম্ভব? স্যার এইটা কি ওই পিএসইউ গুলোতে যে শেয়ার আছে ওগুলো বাড়ানো কমানো বা বিক্রি করে দেওয়া না এটা? না না, সেটা না। এটা হচ্ছে বিভিন্ন রকম ভর্তুকি দেওয়া বা বেনিফিট দেওয়া, যেরকম গভর্নমেন্ট স্কিম দেওয়া। আচ্ছা, এই যে ইনকাম অ্যান্ড ওয়েলথ দুটো কথা রয়েছে, এটাকে রিঅ্যালোকেট করার কথা বলছে। ঠিক যেরকম রিঅ্যালোকেশন অফ রিসোর্স বললাম, ঠিক সেরকম রিঅ্যালোকেশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ, এইটা বলতে কি বোঝায়? এই যে দেখো, একটু এইভাবে যদি ভাবো জিনিসটা, যে রিঅ্যালোকেশন অফ রিসোর্স মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় রিসোর্সকে সরিয়ে নিয়ে যাওয়া, একটা জায়গায় কমানো একটা জায়গায় বাড়ানো। তো ইনকাম এবং ওয়েলথের ক্ষেত্রে এরকম কিছু ঘটে কি, বা করার প্রয়োজন পড়ে কি? মানে ইনকাম ইনইকুয়ালিটি যে মেজার্স গুলো যেগুলোকে কমানোর জন্য। এখানে ইনকাম অ্যান্ড ওয়েলথের ক্ষেত্রে আমরা যে ইনইকুয়ালিটির কথা বলি, আয় বৈষম্য বা সম্পদের বৈষম্যের কথা বলি, এই প্রসঙ্গে যেমন বলতে হয় যে সারা পৃথিবীতে যতগুলো ইকোনমিক্যালি ইনইকুয়াল কান্ট্রি আছে, আর্থিক বৈষম্য আছে যে সমস্ত দেশগুলোতে সারা পৃথিবীতে, এটা একটা খুব কমন বিষয়। এমন কোনো দেশ নেই যেখানে আর্থিক বৈষম্য নেই, সব দেশে আছে। কিন্তু যেগুলো হাইলি ইনইকুয়াল কান্ট্রি, তার মধ্যে একদম ওপরের সারিতে আছি আমরা, যেখানে আমাদের দেশের 1% মানুষের কাছে দেশের প্রায় 70% ওয়েলথ অ্যাকুমুলেট হয়ে রয়েছে। 1% মানুষের হাতে 70% ওয়েলথ। এই যে ব্যাপারটা, এটাকে আমরা কি বলি? ইনইকুয়ালিটি অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ বলি, বা এটাকে আমরা বলি হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ। এই কনসেন্ট্রেশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ থেকে এই ইনকাম ওয়েলথের ডিস্ট্রিবিউশনটাকে ইকুয়াল করা, বাস্তবে পুরো ইকুয়াল করা সম্ভব কোনো দেশের পক্ষেই সম্ভব না। কিন্তু যেটা আমরা করতে পারি, এফেক্টিভ পলিসির মাধ্যমে ইনইকুয়ালিটিটাকে কমাতে পারি। সমতা আনতে পারবো না, কিন্তু অসমতাটাকে কমাতে পারি। এই অসমতাটা কমিয়ে, ইনইকুয়ালিটিকে কমিয়ে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশনের দিকে যাওয়াটাই হচ্ছে রিঅ্যালোকেশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ।
এই যে একটু আগে তোমরা একটা কথা বলছিলে রিঅ্যালোকেশন অফ রিসোর্সেস এর কথা বলতে গিয়ে, যে যারা রিচ সেকশন তাদেরকে ট্যাক্স করো, এটা রিঅ্যালোকেশন অফ রিসোর্সের জন্য নয়, এটা রিঅ্যালোকেশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথের জন্য। যত আমাদের ইনকাম লেভেল হাই হয় তত ট্যাক্স পার্সেন্টেজ হাই হয়। কেন? বিকজ হায়ার ইনকাম গ্রুপকে হাই রেটে ট্যাক্স করো, করে তাদের কাছ থেকে যে ইন ফর্ম অফ ট্যাক্স ইনকামটা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে, ইন ফর্ম অফ তাদের কাছ থেকে ট্যাক্স ফর্মে যে টাকাটা নিয়ে নেওয়া হচ্ছে, সেইটা গভর্নমেন্ট রিডিস্ট্রিবিউট করছে অ্যামং দি আদার সেকশনস। এবং সেটা কিসের মাধ্যমে করছে? ধরে নাও থ্রু ওয়েলফেয়ার স্কিমস। তাহলে হায়ার ইনকাম গ্রুপকে ট্যাক্স করো হাই রেটে, তাদের থেকে ইনকামটাকে বের করে নাও, করে নিয়ে সেটাকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, আইদার সেটা থ্রু ওয়েলফেয়ার স্কিম অর থ্রু এনি কাইন্ড অফ সাবসিডি, সেই টাকাটাই খরচ করো সেই সেকশনের জন্য যারা ইনকাম এবং ওয়েলথের দিক থেকে অনেকটা নিচে আছে বা অনেকটা তারা পিছিয়ে আছে। এইটা হচ্ছে রিঅ্যালোকেশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ। এবং সেটার জন্য গভর্নমেন্ট যাকে ব্যবহার করতে পারে, মূলত ডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স দিয়ে খুব একটা কাজ হয় না, মূলত ডিরেক্ট ট্যাক্স দিয়ে কাজ হয় এবং সাবসিডি দিয়ে কাজ হয়। এই তিনটে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এই তিনটের যে মেকানিজম গুলো কোনটা কিভাবে হচ্ছে, এইটা গভর্নমেন্টকে কিন্তু প্রত্যেক বছরের বাজেট পলিসিতে ডিসাইড করতে হয়। এই যে বাজেট আমাদের ফেব্রুয়ারি মাসে আসবে, সেই বাজেট তৈরির কাজ এন্ড অফ সেপ্টেম্বর আর্লি অক্টোবর শুরু হয়ে যায়, এটা আন্ডার প্রসেস। এই প্রসেসিংটার মধ্যে গভর্নমেন্টকে ভাবনা চিন্তা করতে হয় আমার ইনইকুয়ালিটি কি করে কমাবো, আমার ডিজায়ার্ড সেক্টরে রিসোর্সকে কিভাবে রিঅ্যালোকেট করব, আমার ইকোনমিতে ইনফ্লেশন রিসেশন থাকলে সেগুলোকে কিভাবে কন্ট্রোল করব। এই সমস্ত কিছুটা ভাবনা চিন্তা করেই গভর্নমেন্টকে তার বাজেট তৈরি করতে হয়। সেই জন্য আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। সবকটাই গভর্নমেন্ট বাজেটের অবজেক্টিভ। চলো পরের কোয়েশ্চেনে যাই। Which of the following is consistent with revenue receipt of government? অপশন ওয়ানে আছে increases government obligation, সেকেন্ড reduces government assets, সি তে আছে neither A or B, ডি হচ্ছে both A and B. স্যার অপশন সি, Sir, নাইদার এ C. নর বি। অপশন সি। neither A nor B। আচ্ছা, neither A nor B টা কেন? কারণ স্যার রেভিনিউ রিসিপ্টে স্যার নো লায়াবিলিটি নো অ্যাসেটস রিডাকশন, সেই কারণ। আচ্ছা, অ্যাসেট রিডাকশনটা কিভাবে হতে পারে? একটা এক্সাম্পল। স্যার যেমন ডিসইনভেস্টমেন্ট করে। পিএসইউ গুলোতে ডিইনভেস্টমেন্ট করে দেওয়া, এর ডিসইনভেস্ট মাধ্যমে করা, তা সেটা করে গভর্নমেন্টের কোনো রিসিপ্ট হয় কি? ক্যাপিটাল রিসিপ্টে হয়। হ্যাঁ স্যার। ক্যাপিটাল রিসিপ্ট, কি ধরনের ক্যাপিটাল রিসিপ্ট বলি আমি এগুলোকে? ডিসইনভেস্ট করে গভর্নমেন্টের কাছে যে রিসিপ্টটা আসে সেটা একটা নির্দিষ্ট ধরনের রিসিপ্ট। প্রিসাইসলি যদি বলতে হয় তাহলে সেটাকে কি ধরনের রিসিপ্ট বলবো? ডিসইনভেস্টমেন্ট থেকে গভর্নমেন্টের কাছে যে রিসিপ্ট আসে সেটাকে আমরা বলি ডিসইনভেস্টমেন্ট রিসিপ্ট। কিন্তু সেই ডিসইনভেস্টমেন্ট রিসিপ্টটা হচ্ছে ক্যাটাগরিক্যালি নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট, যেটা কোনো ডেপ্ট ক্রিয়েট করে না অথচ ক্যাপিটাল রিসিপ্ট ক্রিয়েট করে। এটাকে নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট বলি আমরা। এবার যদি বলি যে ইনক্রিজেস গভর্নমেন্ট অব্লিগেশন ইনক্রিজ করে কিভাবে, কিভাবে হতে পারে অব্লিগেশন ইনক্রিজ? লোন নিলে। বরোইং কিভাবে? করলে, লোন নিলে। সেটা কিভাবে হয় অব্লিগেশনটা? স্যার লোনটা মানে ইন্টারেস্ট পে করতে হয় বা পুরো লোনটাই এক সময় পে করতে হবে, রিকভারি এটা করার লায়াবিলিটি জন্য, বাড়াচ্ছে। ইন্টারেস্ট পে করার জন্য। লায়াবিলিটি বাড়াচ্ছে। এটাকে আমরা কি ধরনের রিসিপ্ট বলি? স্যার নন ডেপ্ট রিসিপ্ট। না, কি করে নন ডেপ্ট হবে? বরোইং মানে তো ডেপ্ট, তুমি তো বরোইং এর কথা বলছো। সরি স্যার, তাহলে স্যার এটা ডেপ্ট রিসিপ্ট। এটা ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্ট দু রকমের হয়, একটাকে ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট বলা হয়, একটাকে নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট বলা হয়। ডেপ্ট ক্রিয়েটিং মানে যেগুলোর জন্য
অব্লিগেশন বা ফিউচার লায়াবিলিটি তৈরি হয়, আর নন ডেপ্ট হচ্ছে যেগুলোর জন্য অ্যাসেট রিডাকশন হয়। আচ্ছা, ধরো একটা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করি যে আহ, ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট, তার নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টের কি কি সোর্স হতে পারে? একটা তো ডিসইনভেস্টমেন্ট রিসিপ্ট তোমরা বলছো, এটা ছাড়া আর কি হতে পারে? স্যার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি কাউকে কোনো লোন দেয়, সেটা যখন তারা পেমেন্ট করে। তাহলে রিকভারি অফ সেখানে লোন ফ্রম গভর্নমেন্টের হাতে তো টাকা আসছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লোন দিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে 100 টাকা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা বছরে গিয়ে 110 টাকা উইথ ইন্টারেস্ট ফেরত দিল। এতে তার হ্যাঁ, অ্যাসেট রিডাকশন কোথায় হচ্ছে? তার তো অ্যাসেট গেইন হচ্ছে এখানে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার কোনো লায়াবিলিটি তো তৈরি হচ্ছে না। লাইবিলিটি তৈরিটা তো আলাদা বিষয়। এখানে নন ডেপ্ট ক্রিয়েটিং মানে হচ্ছে যেটার জন্য অ্যাসেট রিডাকশন হবে। নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টের কনসেপ্টটাতে এটা নয় যে যেটার জন্য অব্লিগেশন ডেপ্রিসিয়েশন তৈরি বলা হবে। যায়? হ্যাঁ, আচ্ছা, কি হলো বলছো? দেখো, এই যে কনসেপ্টটা, যে অ্যাসেট রিডাকশন, এই জিনিসটা একটু ট্রিকি। এখানে ব্যাপারটা একটু ট্রিকি ওয়েতে বুঝতে হয়। সেটা হচ্ছে যে ধরো একটা আমি অন্য উদাহরণ দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ধরো আমি আজকে তোমাদের কাউকে 100 টাকার কোনো জিনিস বিক্রি করেছি, কিন্তু এই 100 টাকার জিনিস বিক্রি করেছি, তোমরা জিনিসটা কিনেছো, কিন্তু তোমরা এই 100 টাকা আমাকে 2 দিন পর পেমেন্ট করবে বলেছো। এবার এই ট্রানজাকশনের একটা হিসাব আমি খাতায় লিখে রাখলাম যে 2 দিন পর আমি 100 টাকা তোমাদের কাছ থেকে পাবো। আজকে যখন আমি লিখবো খাতায়, এটাকে কি হিসাবে লিখবো? এটাকে লিখবো হচ্ছে রিসিভেবলস। যেটা আমি পাই তাকে বলা হয় রিসিভেবল। তাহলে রিসিভেবল কত? 100। যে কোনো কোম্পানি হোক বা গভর্নমেন্ট হোক, রিসিভেবলকে অ্যাসেট বলা হয়, কারণ আমার এটা পাওনা। আজকে খাতায় যখন গভর্নমেন্ট 100 টাকা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে লোন দেওয়ার পর লিখছে, কি লিখবে? 110 টাকা লিখবে। কি হিসাবে লিখবে? রিসিভেবল। অর্থাৎ আমি 2 বছর কি 3 বছর কি 6 মাস পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে 110 টাকা রিসিভ করব, এটাকে অ্যাজ রিসিভেবল লেখা হয়। এবং রিসিভেবলটা আজকে আমার খাতায় কাউন্ট হবে অ্যাজ অ্যান অ্যাসেট। 2 দিন পর যখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাকে এই টাকাটা ফেরত দেবে, বা যে উদাহরণটা বলছিলাম, তোমরা যখন আমাকে 100 টাকা ফেরত দেবে, তখন আমার রিসিভেবল জিরো হয়ে যাবে, অর্থাৎ আমার অ্যাসেট জিরো। দ্যাট ইজ কল্ড অ্যাসেট রিডাকশন। একই রকম ভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যখন 110 টাকা ফেরত দেবে গভর্নমেন্টকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে, তখন ওই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে 110 টাকা রিসিভেবল অ্যামাউন্ট আছে, সেই রিসিভেবল অ্যামাউন্টটা জিরো হয়ে যাচ্ছে। দ্যাট মিনস অ্যাসেট রিডাকশন হচ্ছে। এই কনসেপ্টটা এই জন্য ট্রিকি কনসেপ্ট। ঠিক আছে? এইটা হলো যে কেন আমরা এটাকে অ্যাসেট রিডাকশনের ক্যাটাগরি হিসাবে নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে রাখি। তাহলে আনসার হচ্ছে আমাদের অপশন সি, নাইদার এ নর বি। চলো পরের কোশ্চেনে যাই। Which of the following receipts of Government of India are of recurring type? Disinvestment proceeds of public sector undertaking, sovereign loan, profits from Reserve Bank of India, and fund raised from small saving fund. স্যার, অপশন সি, প্রফিট ফ্রম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। Profits from Reserve Bank of India. আচ্ছা, আর কি কি বলবে? আমার ডি মনে হচ্ছে। ডি। ডি। আচ্ছা, ফান্ড রেজড ফ্রম স্মল সেভিং ফান্ড। আর কোনো আনসার এটা ছাড়া? প্রথম কথা হচ্ছে, ফার্স্ট আনসার পেয়েছিলাম প্রফিটস ফ্রম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কেন কেন মনে হলো এই আনসারটা?
তার কারণ স্যার এটা একটা রেকারিং টাইপ, এখানে কোনো লায়াবিলিটি নেই আর কোনো অ্যাসেট রিডাকশনও হচ্ছে না। আর আচ্ছা, তাহলে এটা এটা স্যার কি ধরনের রিসিপ্ট? রেভিনিউ রিসিপ্ট, কিন্তু স্যার নন আর ট্যাক্স টাইপ। নন ট্যাক্স টাইপ রেভিনিউ রিসিপ্ট। আর এটা যে রেকারিং, সেটা কি করে বলছো? তার কারণ স্যার যেমন স্যার 2 বছর আগে খবরে পড়েছিলাম যে রিজার্ভ অফ ইন্ডিয়া ভারত সরকারকে 50,000 কোটি টাকা দিচ্ছে, তো এরকম পরে যখন আবারও প্রফিট হবে সেখান থেকে আবার দেবে। আচ্ছা, মানে সেই দেওয়াটা কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক নয়, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে তো স্যার দেবে। বা আচ্ছা, তাহলে তো রেকারিং হলো না ব্যাপারটা। আমি স্যার নির্দিষ্ট এবছর যদি আমি আরবিআই আমাকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে তার প্রফিটের একটা পার্ট দেয়, তাহলে আমি এবছর পেলাম, পরের বছর আমাকে দিল না, আমি পেলাম না, তাহলে তো এটা রেকারিং টাইপ হলো না। রেকারিং মিন্স যেটা কন্টিনিউয়াস বেসিসে আমি পাবো। সেটা আমার স্যার জানা নেই, কিন্তু যে এটা, কিন্তু স্যার মানে বাকিরা এরকম একটা বাকিরা কিছু বলবে এই ব্যাপারে? আর কেউ বলবে কিছু? দেখো, আনসারটা ঠিকই বলেছে যে প্রফিটস ফ্রম আরবিআই। কেন এটা ঠিক, এটাতে পরে আসছি আলোচনায়, বাকি অপশনগুলো আগে দেখার চেষ্টা করি। প্রথম হচ্ছে ডিসইনভেস্টমেন্ট প্রসিডস অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং। প্রত্যেক বছরের গভর্নমেন্ট বাজেট বেরোনোর সময় ভালো করে যদি বাজেটটা পড়ে দেখো, এই সামনেই বাজেট আসছে, তাতে দেখবে প্রত্যেক বছরের বাজেটে গভর্নমেন্ট একটা ডিসইনভেস্টমেন্ট টার্গেট সেট করে, যে আমরা আপকামিং ফিনান্সিয়াল ইয়ারে আমরা এত টাকার রিসিপ্ট কালেক্ট করব ফ্রম ডিসইনভেস্টমেন্ট, এবং সেখানে স্পেসিফিক্যালি গভর্নমেন্ট মেনশন করে দেয় কোন পিএসইউ গুলোকে গভর্নমেন্ট ডিসইনভেস্টমেন্ট করবে। কিন্তু রিয়ালিটিতে যেটা হয় সেটা হচ্ছে গভর্নমেন্ট তার টার্গেট আইদার ফুলফিল করতে পারে না, বা তার ডিসইনভেস্টমেন্ট প্রসিড জিরো থাকে। কারণ ডিসইনভেস্টমেন্ট একটা অত্যন্ত কমপ্লেক্স ব্যাপার। গভর্নমেন্ট বিক্রি করতে চাইলেই যে সেই পিএসইউ অন্য কেউ কিনবে, অন্য মিন্স কোনো প্রাইভেট এন্টারপ্রাইজ কিনবে, সেটা গ্যারান্টেড নয়। আর এটা গভর্নমেন্টকে বাজেটে ডিসইনভেস্টমেন্ট প্রসিডস রাখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ফলে এটা নন রেকারিং টাইপ, এটা রেকারিং টাইপ নয়। দ্বিতীয়ত হচ্ছে সোভারেন লোন। এই প্রসঙ্গে একটু জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ সোভারেন লোন, কাকে সোভারেন লোন বলে? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, না, দ্যাট ইজ নট সোভারেন লোন। সোভারেন লোন বলতে কি বোঝায়, একটু কেউ বলবে? সেন্ট্রাল গভর্নমেন্ট যে লোনটা নিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো লোনকে কি সোভারেন লোন বলা হয়? স্যার সোভেরেন গোল্ড লোন মানে ওইটা ওই কি বলো। মানে ওই ট্রেজারি যেটা বিল, ট্রেজারি বিল, এগুলো কি সোভারেন লোন? বিশালী বিল, এটা তো বন্ড অবশ্যই বিল। গভর্নমেন্টের লোন। প্রথম কথা তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সোভেরেন লোন আর গভর্নমেন্ট লোনের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা যখন আরবিআই এর কাছ থেকে লোন নিচ্ছে, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন বন্ডের এগেনস্টে মার্কেট বরোয়িং করছে, বা গভর্নমেন্ট যখন ন্যাশনাল স্মল সেভিং ফান্ড থেকে বড় করছে, এগুলো আমরা বলি হচ্ছে পাবলিক ডেপ্ট, বাট দে আর নট সোভেরেন লোন। সোভেরেন লোন হচ্ছে যখন গভর্নমেন্ট বন্ডের এগেনস্টে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইস্যু করা বন্ডের এগেনস্টে যখন আউটসাইড দ্য কান্ট্রি, অর্থাৎ এক্সটার্নাল সোর্স থেকে, সেটা অন্য কান্ট্রির গভর্নমেন্ট হতে পারে বা সেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে, তাদের কাছ থেকে যখন লোন নিচ্ছে তখন সেটাকে সোভেরেন লোন বলা হচ্ছে। কিন্তু এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, গভর্নমেন্ট আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার কান্ট্রি হিসাবে তারা লোন পায়, বাট দ্যাট লোন অ্যান্ড লোন এগেনস্ট ইস্যুয়েন্স অফ বন্ড দুটো এক জিনিস নয়। সোভেরেন লোন কথাটা তখনই ব্যবহার হয় যখন বন্ড ইস্যু করে তার এগেনস্টে গভর্নমেন্ট লোন নেয়, সেটাকে আমরা বলি সোভেরেন লোন। এখন সোভেরেন লোন এটাও বোঝাই যাচ্ছে যে এটা কখনোই রেকারিং টাইপ নয়। গভর্নমেন্ট
প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারে সোভেরেন লোন নেবে বা পাবে এরকম কোনো ব্যাপার নেই, যে কারণে সোভেরেন লোনটাও আমরা রেকারিং টাইপ অফ লোন বলতে পারি না। এবার আসছি যেটাতে, সেটা হলো ফান্ড রেজড ফ্রম স্মল সেভিংস ফান্ড। হলো এই যে স্মল সেভিং ফান্ড, এই গভর্নমেন্টের যে 3 রকম ফান্ড তোমরা জানো, একটা হলো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, একটা কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এবং আরেকটা ফান্ড আছে পাবলিক অ্যাকাউন্টস ফান্ড। এই পাবলিক অ্যাকাউন্ট ফান্ডের মধ্যে একটা ফান্ড হচ্ছে ন্যাশনাল স্মল সেভিং ফান্ড, যেখানে সমস্ত স্মল সেভিংস এর টাকাটা গিয়ে সেখানে ডিপোজিট হয়, এবং সেখান থেকে সেন্ট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট তাদের প্রয়োজন মতন সেই ফান্ড থেকে টাকা নিতে পারে, কিন্তু সেই টাকাটা আমার টাকা বা তোমাদের টাকা, তাই এইখান থেকে নেওয়া টাকাটা অ্যাজ ইফ বরোইং, তাই এটাকে আমরা পরবর্তীকালে গভর্নমেন্টকে উইথ ইন্টারেস্ট এই ফান্ডে ফিরিয়ে দিতে হয়। ফলে এটাও কিন্তু আমার রেকারিং হতেও পারে, নাও হতে পারে। এই যে 3টে পয়েন্ট আমরা আলোচনা করলাম, এই 3টে পয়েন্টের কোনোটাই কিন্তু রেকারিং টাইপ নয়। কিন্তু রেকারিং টাইপ যেটা অবশ্যই, সেটা হচ্ছে প্রফিট ফ্রম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই অ্যাক্ট 1934, সেই অ্যাক্টের প্রভিশন এবং বিমল জালান কমিটি, এই কমিটির রেকমেন্ডেশন এবং আরবিআই অ্যাক্ট 1934, এই কমিটির রেকমেন্ডেশন এবং অ্যাক্টের প্রভিশনে ম্যান্ডেটারি করা হয়েছে, ইট ইজ ম্যান্ডেটারি that RBI should share a part of its profit. RBI তার আর্নিং অ্যান্ড তার এক্সপেন্সেস থেকে প্রতি ফিনান্সিয়াল ইয়ারে যে টাকাটা প্রফিট করে, সেই প্রফিটের একটা অংশ অ্যাজ ডিভিডেন্ড, যেহেতু প্রফিটের একটা অংশ তাকে ডিভিডেন্ড বলবো, অ্যাজ ডিভিডেন্ড তাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিতেই হবে, ইট ইজ ম্যান্ডেটারি। এবং কতটা দিতে হবে সেটাও বিমল জালান কমিটি কিন্তু তার ক্রাইটেরিয়া করে দিয়েছে, যে এটা আরবিআই এর ওপর নির্ভর করবে না, যে আরবিআই কতটা রাখবে আর গভর্নমেন্টকে কতটা দেবে, এটা আরবিআই এর নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে না, তার একটা ফ্রেমওয়ার্ক করে দেওয়া আছে বিমল জালান কমিটি। সেই ফ্রেমওয়ার্কে যে পার্সেন্টেজ ক্রাইটেরিয়া বলা আছে, সেইটা অনুযায়ী প্রতি বছর আরবিআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে তার প্রফিটের একটা পার্ট অ্যাজ ডিভিডেন্ড দেবে। ঠিক যেরকম সমস্ত পিএসইউ তারা যেমন তাদের প্রফিটের একটা অংশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে প্রতি বছর দিতে বাধ্য, ম্যান্ডেটারি, সেটা আমার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হতে পারে, সেটা আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, বা সেটা আমার ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে। ফলে এখানে আরবিআই থেকে যে প্রফিটটা আসছে সেটা দেওয়াটা প্রতি ফিনান্সিয়াল ইয়ারের জন্য যেহেতু ম্যান্ডেটারি, তাই এটাই আমার কাছে একমাত্র আনসার, দ্যাট ইজ অফ ইট ইজ রেকারিং টাইপ, এই জন্য সিটাই আনসার হবে। চলো পরের কোশ্চেনে যাই। এক্সাইজ ট্যাক্সেস আর ইম্পোজড অন, কার উপর এক্সাইজ ট্যাক্স ইম্পোজড হয়? এটা ছিল, আচ্ছা কাল পড়ে যাবে এটা। একটু মাইকটা মিউট করো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড গুলো এলে ক্লাস করার অসুবিধে হবে। যখন আনসারটা দেবে তখন আনমিউট করো, তারপর মিউট করে দেবে মাইক গুলোকে। আচ্ছা বলো 4 নম্বর কোশ্চেনের আনসার কি হবে? অপশন এ। অপশন এ, আচ্ছা। আর কিছু অপশন এ ছাড়া? আর কারোর কোনো অপশন আনসার বি। মনে হয়? অপশন বি, বেশ, এ বি দুটো আনসার পেলাম। আচ্ছা ফার্স্ট আমাকে একটু বলো যে হোয়াট ইজ এক্সাইজ ট্যাক্স, কাকে এক্সাইজ ট্যাক্স বলে? সে আপনার ওই যে দ্রব্য সে অ্যালকোহল, ভারতের ইনটক্সিকেন্ট ড্রিঙ্ক এইসবের উপর যেগুলো নেই, তাছাড়া এনার্জি ফুয়েলস, স্যার এগুলোর উপর যে যে বেসিক্যালি ট্যাক্স হোয়াট ইজ এক্সাইজ ট্যাক্স, তার যে উপর গুডস বসে সেটা পরে ট্যাক্স। এক্সাইজ ট্যাক্সটা কি ধরনের ট্যাক্স এটা আগে জানতে চাইছি।
সেটা স্যার ইনডিরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স। হ্যাঁ, ইনডাইরেক্ট ট্যাক্স তো বটেই, জিএসটিও ইনডাইরেক্ট ট্যাক্স, কাস্টম ডিউটিও ইনডাইরেক্ট ট্যাক্স, এক্সাইজ ডিউটিও ইনডাইরেক্ট ট্যাক্স। বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য এক্সাইজ ট্যাক্স? স্যার মানে স্যার ট্যাক্স অন ম্যানুফ্যাকচারিং উপর যেটা ট্যাক্স হয়। অন ম্যানুফ্যাকচারিং। তাহলে ম্যানুফ্যাকচারিং এর ওপর এক্সাইজ ট্যাক্সটা কিভাবে বসে? ট্যাক্সটা কিভাবে বসবে, মানে গভর্নমেন্ট যে এক্সাইজ ডিউটি ইম্পোজ করে, সেই এক্সাইজ ডিউটিটা গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারিং এর উপর কিভাবে বসে, কিভাবে ইম্পোজ করে? সে যখন স্যার বাইরে থেকে দেশে ইম্পোর্ট হয় বা একটা স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যাওয়া হয় প্রোডাক্টটা। না না, না ওটা না। ম্যানুফ্যাকচারিং এর ওপর বলা হচ্ছে, এটা প্রোডাকশন বেসড ট্যাক্স। সিম্পল বিষয়টা হচ্ছে, মনে রাখবে এই এক্সাইজ ডিউটিকে একটা তার অল্টারনেটিভ নাম আছে, দেখো জানো কিনা, এটাকে বলা হয় এক্স ফ্যাক্টরি ট্যাক্স। এক্স ফ্যাক্টরি ট্যাক্স, এক্সাইজ ডিউটিও যা, এক্স ফ্যাক্টরি ট্যাক্সও তাই। এক্স ফ্যাক্টরি এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, যখন একটা ফ্যাক্টরি বা প্লান্টে কোনো কমোডিটি ম্যানুফ্যাকচার হওয়ার পর, when that commodity, manufactured commodity is removed or is cleared from the factory, অর্থাৎ যখন আমি কমোডিটিটা ফ্যাক্টরিতে তৈরি করার পর ফ্যাক্টরি থেকে আমি যখন কমোডিটিটা বাইরে নিয়ে যাচ্ছি, এই ফ্যাক্টরি থেকে বেরিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে এক্স ফ্যাক্টরি। অর্থাৎ ওয়ান্স ইট গোজ আউট অফ দ্য ফ্যাক্টরি, কমোডিটিটা হয়ে যাচ্ছে এক্স ফ্যাক্টরি নেচারের। এই জন্য এটাকে অনেক সময় আবার এক্সাইজ ডিউটিকে বলা হয় ফ্যাক্টরি গেট ট্যাক্স, যেহেতু অ্যাট দ্য টাইম অফ রিমুভিং আউট অফ দ্য ফ্যাক্টরি ট্যাক্সটা ইম্পোজ করা হয়। তাহলে প্রথমত কমোডিটির ওপর বসছে, ম্যানুফ্যাকচারিং এর ওপর বসছে। দ্বিতীয়ত কমোডিটি তৈরি করার পর যখন সেটা ফ্যাক্টরি থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই অ্যাকচুয়ালি এই ট্যাক্সটা ইম্পোজড হয়। এবার এর ক্যালকুলেশনটা কিসের বেসিসে হয়? ক্যালকুলেশনটা বেসিক্যালি হয় হচ্ছে, যে ধরে নাও একটা ফ্যাক্টরিতে সাপোজ শু ম্যানুফ্যাকচার হয়েছে, একটা লট অফ শুজ বেরোচ্ছে, যেখানে ধরে নাও 1000টা আইটেম রয়েছে, 1000টা জুতো আছে, এই একটা টোটাল লট ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে বেরোচ্ছে। এই 1000টা জিনিসের যা ভ্যালু হবে, টোটাল মার্কেট ভ্যালু, বা যে ভ্যালুতে কমোডিটিটা ফ্যাক্টরি থেকে বেরিয়ে অন্য কারোর কাছে যাচ্ছে, সেই এন্টার ভ্যালুটার ওপর একটা সার্টেন পার্সেন্টেজে ট্যাক্স দিতে হবে ম্যানুফ্যাকচারারকে, যেটাকে বলা হচ্ছে এক্সাইজ ডিউটি। বাংলায় আমরা এক্সাইজ ডিউটিকে বলে থাকি উৎপাদন শুল্ক। এটা বিভিন্ন রকমের ব্যাপার আছে, সেটা কখনো পার্সেন্টেজে আছে, কখনো ইউনিট লেভেলে আছে। ট্যাক্স দু রকমের সাধারণত হয়ে থাকে, একটা স্পেসিফিক ট্যাক্স, একটা অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। কিছু কিছু কমোডিটি আছে যেগুলোর ক্ষেত্রে অ্যাড ভ্যালোরেম রেটে ট্যাক্স বসে এক্সাইজ ডিউটির ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে স্পেসিফিক ট্যাক্স বসে। আমি অ্যাড ভ্যালোরেমটাই বললাম পার্সেন্টেজের হিসাবে, যে 100টা জুতো আছে, 100টা জুতোর প্রত্যেকটা পেয়ারের দাম হচ্ছে মনে করো 500 টাকা, তার মানে এখানে 500 ইন্টু 1000, অর্থাৎ আমার 5 লাখ টাকার জুতো বেরোচ্ছে ম্যানুফ্যাকচার হয়ে। এই 5 লাখ টাকা হচ্ছে তার টোটাল ভ্যালু, তার উপর সাপোজ 10% এক্সাইজ ডিউটি আছে। তাহলে 5 লাখের 10% যেটা হবে, সেটা গভর্নমেন্টকে দিতে হবে ম্যানুফ্যাকচারারকে। দ্যাট ইজ বেসিক্যালি দি এক্সাইজ ডিউটি। এবার আমরা এটা প্রত্যেকেই জানি যে 2017 সালে যে ট্যাক্স রিফর্ম হয়েছে ইন্ডিয়াতে, তাতে যে জিএসটি এসেছিল, সেই জিএসটি আসার ফলে এক্সাইজ ডিউটিকে সাবসিউম করা হয়েছে। সাবসিউম কার সাথে করা হয়েছে? জিএসটির সাথে করা হয়েছে। যে যে জিনিসগুলোর ওপর এক্সাইজ ডিউটি ছিল, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি এবং কিছু কিছু স্টেট এক্সাইজ ডিউটি, সেগুলোর ওপর এখন যে এক্সাইজ ডিউটি ইম্পোজড হয় না, তার উপর বদলে বসে হচ্ছে জিএসটি। এটাকেই আমরা বলছি এক্সাইজ ডিউটিটা সাবসিউম হয়ে যাওয়া, মানে দুটো ট্যাক্স মার্জ হয়ে গেছে বা দুটো ট্যাক্স একটা আরেকটার সাথে মিশে গেছে। কিন্তু আমরা জানি যে কতগুলো কমোডিটি আছে যেগুলোকে জিএসটির আন্ডারে এখনো পর্যন্ত নেওয়া হয়নি। তার মধ্যে প্রথম হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্টস।
পেট্রোল আছে, ডিজেল আছে, কেরোসিন আছে, এলপিজি আছে এবং ক্রুড অয়েল ম্যানুফ্যাকচারিংও আছে। এটা ছাড়া আমরা যেটা পাই যার উপর এক্সাইজ ডিউটি এখনো বসে সেটা হচ্ছে অ্যাভিয়েশন ফুয়েল বা এই টারবাইন ফুয়েল। এবং আরো একটা জিনিস আছে সেটা হলো টোব্যাকো প্রোডাক্টস, টোব্যাকো এবং সিগারেটস অ্যান্ড আদার টাইপ অফ টোব্যাকো আইটেমস। এইগুলো কোনোটাই জিএসটির আন্ডারে নেই, এগুলো সব কিন্তু এক্সাইজ ডিউটির আন্ডারে আছে। এখানে যে একটা অপশন বললে সেল অফ এলপিজি, তোমরা বাড়িতে যখন তোমাদের বাড়িতে এলপিজি সিলিন্ডার আসে ওখানে ওই যে বিলটা দিয়ে যায় সেই বিলটা দেখবে, সেই বিলটার মধ্যে কিন্তু জিএসটি আছে। বিলটার মধ্যে জিএসটি আছে না ভ্যাট আছে না এক্সাইজ ডিউটি আছে খেয়াল করবে। এখানে কখনোই কোনোদিনই জিএসটি আসার আগেও এক্সাইজ ডিউটি কখনো সেল অফ কোনো কমোডিটির ওপর বসে না, এটা ম্যানুফ্যাকচারিং এর ওপর বসে। সো সেল অফ এলপিজি কোনো অবস্থাতেই হবে না। আর নিউজ পেপার এমন একটা জিনিস যেটা আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং হয় না। আমাদের মোস্টলি নিউজ পেপারের যে কাগজটা সেটা ইম্পোর্টেড আইটেম, ফলে সেখানে এক্সাইজ ডিউটি বসার সুযোগ নেই। ফলে একটাই কমোডিটি আছে যেটার উপর এক্সাইজ ডিউটি ইম্পোজড হয়, দ্যাট ইজ টারবাইন ফুয়েল। চলো পরের কোশ্চেনে যাই। 5 নম্বর কোয়েশ্চেন, প্রাইমারি ডেফিসিট অফ গভর্নমেন্ট ফর এ পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ার এক্সক্লুডস নাম্বার 1 কারেন্ট ইয়ার borrowing, 2 interest payment on previous year borrowing, interest payment on next year borrowing, and D হচ্ছে previous year borrowing। তোমরা গভর্নমেন্ট বাজেট ডেফিসিটের যে জিনিসগুলো পড়েছো সেই জিনিসগুলো একটু ভাবো তাহলেই পাবে। অপশন বি। অপশন বি। অপশন বি। আচ্ছা, বাকিরা কেউ বলবে? আচ্ছা, ফার্স্ট একটু জিজ্ঞাসা করি, একটাই আনসার পেয়েছি। ফার্স্ট জিজ্ঞাসা করি যে প্রাইমারি ডেফিসিট অফ গভর্নমেন্ট সেটা কিভাবে ক্যালকুলেট হয়? ফিসকাল স্যার ডেফিসিট থেকে প্রাইমারি ডেফিসিট যে ডেফিসিট গুলো আগের থেকে হয়ে আছে সেগুলোকে এক্সক্লুড করে শুধু সেই বছরের ডেফিসিটটাই নেওয়া হয়, সেটাই প্রাইমারি ডেফিসিট। তাহলে ফিসকাল ডেফিসিট থেকে আমরা ইন্টারেস্ট পেমেন্টটা বাদ দিলে প্রাইমারি ডেফিসিট যে হচ্ছে, তাহলে এর মধ্যে এই প্রাইমারি ডেফিসিটটা তাহলে কি রিফ্লেক্ট করে? স্যার সরকারের কতটা ঋণ বেড়েছে আগের তুলনায়। সবই তো যে কোনো ডেফিসিট, তুমি রেভিনিউ ডেফিসিট দেখো, ফিসকাল ডেফিসিট দেখো, বাজেট ডেফিসিট দেখো, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট দেখো, সমস্ত ডেফিসিটই তো আইদার ডেফিসিট বেড়েছে না কমেছে এটাকে রিফ্লেক্ট করে। হ্যাঁ প্রাইমারি কিন্তু ডেফিসিটটা কি রিফ্লেক্ট করে? স্যার আগে এই যতটা বছর কত বেড়েছে? হ্যাঁ আগে যতটা ছিল তার থেকে এই বছর কতটা কি বেড়েছে সেটা একটু বলো। স্যার খরচ এক্সপেন্ডিচার। সেটা তো অন্য ডেফিসিট গুলোও তো দেখাবে। অন্য কিন্তু স্যার ডেফিসিট ইন্টারেস্টটা বাদ দিয়ে দিচ্ছি, তার ফলে স্যার জানতে পারছি যে মানে গত বছর সরকার কতটা ঋণ নিয়েছিল, তার ফলে বাদ চলে এখানে গেছে। তো তো কোনো লোনের কম্পোনেন্টই নেই প্রাইমারি ডেফিসিটে। স্যার ইন্টারেস্টটা লোনের মানে এতে যে ইন্টারেস্টটা আমাকে দিতে হচ্ছে। হ্যাঁ, ইন্টারেস্টটা বাদ দিলে বাকি যেটা থাকছে পড়ে প্রাইমারি ডেফিসিটের মধ্যে, তার মধ্যেও বরোইং এর কিচ্ছু নেই। এই প্রাইমারি ডেফিসিট, এই যে প্রাইমারি কথাটা বলা হচ্ছে এটা এই জন্যই বলা হচ্ছে যে একটা গভর্নমেন্ট তারা যে বরোইং করে এই বরোইংটা টোটালি বাদ দিয়ে দাও,
বরোয়িং বলে কিচ্ছু নেই মনে করো গভর্নমেন্টের, গভর্নমেন্ট কোনো টাকা ধার করে না বা করেনি। এই ধার না করেও গভর্নমেন্টের কতটা এক্সপেন্ডিচার এবং ইনকামের মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে বা ডেফিসিট তৈরি হচ্ছে, সেটা প্রাইমারি ডেফিসিট দেখায়। দেখো, ফিসকাল ডেফিসিটটা বোঝা গেলে প্রাইমারি ডেফিসিটও ক্লিয়ার হয়ে যায়। ফিসকাল ডেফিসিট আমরা ক্যালকুলেট করি টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিভড এক্সক্লুডিং বরোয়িং। আমরা যখন গভর্নমেন্টের রিসিপ্ট দেখি, রিসিপ্টের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে? একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট, একটা হলো ক্যাপিটাল রিসিপ্ট। এই ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে আজকেই তোমাদের সাথে আলোচনা হয়েছে, দুটো পার্ট আছে, একটা ডেট ক্রিয়েটিং, একটা নন ডেট ক্রিয়েটিং। ডেট ক্রিয়েটিং বলতে যা বুঝি আমরা, যত রকমের ডেট ক্রিয়েটিং আছে, লোন ফ্রম ব্যাংকস, লোন ফ্রম ইন্টারন্যাশনাল সোর্সেস, লোন ফ্রম মার্কেট বরোয়িং, লোন ফ্রম স্মল সেভিং ফান্ড, এই সমস্ত যে লোন বা বরোয়িং, সেগুলো আছে কোথায়? আমার এই ডেট ক্রিয়েটিং এর মধ্যে। আর বাকি যেগুলো অর্থাৎ রেভিনিউ রিসিপ্ট, এর মধ্যে কোনো লোন নেই। নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট, এর মধ্যেও কোনো লোন নেই। এবার তাহলে আমরা যখন ফিসকাল ডেফিসিট ক্যালকুলেট করছি টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট এক্সক্লুডিং বরোয়িং, তাহলে ব্যাপারটা আমরা কিভাবে লিখছি? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস, দেখো টোটাল রিসিপ্ট মানে কি? রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট। আমি ক্যাপিটাল রিসিপ্টটাকে ভেঙে লিখলাম, একটু ছোট করে লিখলাম, ডেট ক্রিয়েটিং প্লাস নন ডেট ক্রিয়েটিং মাইনাস বরোয়িং, এটাকে এক্সক্লুড করে করা হয় ফিসকাল ডেফিসিট। তাহলে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস এই বরোয়িংও যা, ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টও তাই, দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি? রেভিনিউ রিসিপ্ট অ্যান্ড নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট। এবার দেখো, এই যে ফিসকাল ডেফিসিটটা পেলাম আমরা, এই ফিসকাল ডেফিসিটের মধ্যে কোনো বরোয়িং নেই, বরোয়িং কম্পোনেন্ট বাদ। কিন্তু এইটা বরোয়িংটা বাদ দিলেও আমার কিন্তু রেভিনিউ, এই যে টোটাল এক্সপেন্ডিচার, যে এক্সপেন্ডিচারটা আবার দু রকমের হয়, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তার মধ্যে তোমরা জানো যে রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে রয়েছে ওই ইন্টারেস্ট অন প্রিভিয়াস ইয়ার লোন, সেটার জন্য আমাকে কত টাকা খরচ করতে হচ্ছে। আগের নেওয়া যে লোন, সেটা আগের ফিনান্সিয়াল ইয়ার নাও হতে পারে, 10 বছর আগেকার নেওয়া লোন হতে পারে। সেই প্রিভিয়াস লোনের জন্য আমাকে এখনো যে ইন্টারেস্টটা দিতে হচ্ছে, সেই ইন্টারেস্ট বাবদ আমার যে খরচটা, সেটা তো আমার টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে এখনো থেকে গেছে। এবার এই যে পুরো জিনিসটা আমরা পেলাম এখানে এই লাইনে, এই পুরোটাই হচ্ছে আমার ফিসকাল ডেফিসিট। এবার আমি যদি এই পুরোটা থেকে এবার ইন্টারেস্ট এক্সপেন্ডিচার বাবদ যে খরচ, ইন্টারেস্ট পেমেন্টটা বাদ দিয়ে দিই, তাহলে এই এক্সপেন্ডিচারের মধ্যে যে ইন্টারেস্ট বাবদ খরচটা ঢুকে আছে, সেটাও বাদ চলে যাবে। তাহলে দেখো, আমার কাছে এইটা বাদ দিয়ে দেওয়ার পরে যেটা পড়ে থাকবে এক্সপেন্ডিচারের মধ্যে, এখানে কোনো ইন্টারেস্ট পেমেন্ট বাবদ কিচ্ছু নেই, বাদ চলে গেছে। এবং আমার এই যে রিসিপ্ট পোর্শনটা পড়ে আছে, এই রিসিপ্টের মধ্যেও কোনো ডেট ক্রিয়েটিং বা বরোয়িং পোর্শন নেই। তাহলে আমরা যে প্রাইমারি ডেফিসিটটা ক্যালকুলেট করছি আলটিমেটলি, বা যে হিসাবটা হাতে পাচ্ছি, এর মধ্যে না আছে বরোয়িং এর কোনো কম্পোনেন্ট, না আছে ইন্টারেস্ট পেমেন্ট বাবদ কোনো কম্পোনেন্ট। তাহলে এই যে হিসাবটা আমরা পাবো প্রাইমারি ডেফিসিটের, সেই ডেফিসিটটা দেখাবে যে একটা গভর্নমেন্টের নিজের এক্সপেন্ডিচার এবং নিজের রিসিপ্ট এক্সক্লুডিং এনি কম্পোনেন্ট অফ বরোয়িং, কতটুকু গভর্নমেন্টের ডেফিসিট হচ্ছে। এই প্রাইমারি ডেফিসিট যে কারণে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। ব্যাপারটা যদি এরকম ভাবে ভাবো যে আমি মাসে 10,000 টাকা রোজগার করি আর 12,000 টাকা আমি খরচ করি, আমার ডেফিসিট 2,000 টাকা। কিন্তু এই 10,000 টাকার বদলে আমি যদি এখন 10,000 টাকা প্লাস প্রতি মাসে 1,000 টাকা করে কারোর কাছ থেকে ধার নিতাম, তাহলে আমার ডেফিসিট দাঁড়াতো 11,000, 1,000। কারণ 10,000 টাকা আমার নিজস্ব ইনকাম, 1,000 টাকা আমি কারোর কাছ থেকে প্রতি মাসে ধার করছি। এবার আমি 12,000 টাকা সামহাউ খরচ করছি, তাহলে গ্যাপটা কত? 1,000। কিন্তু এই 1,000 টাকার গ্যাপটা দেখে মনে হবে যে আমার ডেফিসিট মাত্র 1,000, কিন্তু তার মধ্যে যে 1,000 টাকার লোন ঢুকে আছে, এটা আমাকে মাথায় রাখতে হবে। আমরা ওই লোনের পোর্শনটাও যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার ডেফিসিট কিন্তু আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ 1,000-এর জায়গায় ডেফিসিট 2,000 হয়ে যাচ্ছে।
এই প্রাইমারি ডেফিসিটটা এই জন্যই ইম্পর্টেন্ট যে উইদাউট বরোইং, উইদাউট এনি লায়াবিলিটি অফ বরোইং, আমি নিজে যে আর্ন করছি এবং নিজের জন্য যে এক্সপেন্ডিচার করছি সেটা করতে গিয়ে আমার কতটা ডেফিসিট হচ্ছে, এইটাকে আমরা বলি প্রাইমারি ডেফিসিট। এর মধ্যে বরোইং এর কোনো কনসেপ্ট নেই। এই জন্য প্রাইমারি ডেফিসিট, আমরা ফিসকাল ডেফিসিটের কথা বলি, এটা একটা প্রাইমারি কম্পোনেন্ট। একটা গভর্নমেন্ট কতটা ভালো চলছে সেইটা ভালো চলার ক্ষেত্রে যতগুলো প্যারামিটার দেখা হয় তার মধ্যে 1 নম্বর প্যারামিটার হচ্ছে ফিসকাল ডেফিসিট, যে জিডিপির কত পার্সেন্ট ফিসকাল ডেফিসিট। কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্টের পলিসি মেকিং এর ক্ষেত্রে, গভর্নমেন্টের বাজেট মেকিং এর ক্ষেত্রে গভর্নমেন্ট যতটা ফিসকাল ডেফিসিটকে গুরুত্ব দেয়, ইকুয়ালি গুরুত্ব দেয় হচ্ছে প্রাইমারি ডেফিসিট। এইটা হলো প্রাইমারি ডেফিসিটের কনসেপ্টটা। আচ্ছা, চলো পরের কোয়েশ্চেনটা দেখি। পরের কোয়েশ্চেন বলছে ডেফিসিট ফাইন্যান্সিং অলওয়েজ ইনফ্লেশনারি, নট অলওয়েজ ইনফ্লেশনারি, ক্রাউডস আউট ফাইন্যান্সিয়াল মার্কেট, ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। কি হবে বলো? স্যার এটা স্যার মানে আমি অ্যান্সারটা জানি না, তবে স্যার প্রথম দুটো যেটা অপশন আছে এই দুটোই হতে পারে, মানে অলওয়েজ ইনফ্লেমেটরিও হতে পারে আবার নটও হতে পারে। আচ্ছা, বেশ। আর কেউ বলো কি হবে আনসার? স্যার অপশন এ। অপশন এ। আর কোনো আনসার? আচ্ছা, এটা দিয়ে প্রথমে শুরু করি, কারণ দুজনে আনসার দিয়েছো, দুজনের একজনের অলওয়েজ ইনফ্লেশনারি মনে হয়েছে, একজনের নট অলওয়েজ ইনফ্লেশনারি মনে হয়েছে। আগে একটু আমাকে বলো যে অলওয়েজ ইনফ্লেশনারি কেন মনে হচ্ছে? স্যার স্যার বলবো স্যার? বলো। স্যার আমি স্যার বিটা দিয়ে স্যার শুরু করছি, মানে নট অলওয়েজ ইনফ্লেশনারি কেন নয়, তারপর স্যার এটা বলছি, কারণ আমার স্যার এই দুটোই মনে হয়েছে। স্যার এখানে ডেফিসিট ফাইন্যান্সিংয়ে মূলত স্যার ওই সরকারের কাছে যে ঘাটতি হয় সেটা সরকার যদি পুনরায় সেন্ট্রাল ব্যাংক বা আরবিআই এর কাছ থেকে লোন হিসেবে নিয়ে নেয়, তো এটা করার ফলে হয় কি স্যার, যেই মানে টাকাটা গভর্নমেন্টের কাছে ছিল, মানে পড়েছিল, সেটা পুনরায় হচ্ছে যে দেশের ইকোনমিতে ব্যবহার হয়, ফলে সেখান থেকে হচ্ছে যে আবার রিসোর্স তৈরি হয় এবং যেটা হচ্ছে যে মানে সবসময় সেটা ইনফ্লেশনারি নাও হতে পারে। কিন্তু ভারতের মতো দেশে যেখানে স্যার মানে সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার বা এরকম কিছু নেই, সেখানে এই জিনিসটা করার ফলে কি হয়, ওই পুরো টাকাটা থেকে যে পরিমাণ সম্পদ মানে উৎপন্ন হতে পারতো সেই পরিমাণ হতে পারে না। আর বারবার রেকারিং ভাবে এই প্রসেসটা করতে থাকলে ব্যাংকের কাছে প্রচুর পরিমাণ অর্থ চলে আসে এবং ব্যাংক সেটা লোন দিতে থাকে। ফলে মানে ইনফ্লেশন মানে স্টেবল থাকা বা মানে এর তুলনায় মানে উপরোত্তর বাড়তে থাকে। তো যেই কারণে স্যার এই দুটোই হতে পারে ক্ষেত্র বিশেষে। বেশ, আর কোনো এক্সপ্লানেশন? আর কেউ কিছু বলবে? আচ্ছা দেখো, প্রথম আমি এই কোয়েশ্চেনের আনসারটাকে আগে এক্সপ্লেন করি। প্রথম কথা বলি, এটার আনসার যেটা হবে সেটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। কেন অল অফ দ্য অ্যাবভ? অল অফ দ্য অ্যাবভটা হচ্ছে যে তিনটেই পসিবল। অলওয়েজ ইনফ্লেশনারি হতেও পারে, নট অলওয়েজ ইনফ্লেশনারি হতে পারে, এবং ক্রাউডস আউট ফাইন্যান্সিয়াল মার্কেট এটাও হতে পারে। প্রথম কথা হচ্ছে ইনফ্লেশনারি হবে কি হবে না, এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। আমরা ইনফ্লেশনের কথা যখন পড়ি, ইনফ্লেশন যখন আমরা তার টাইপস গুলো যখন দেখি, তখন বেসিক্যালি অ্যাকর্ডিং টু দ্য রিজনস অফ ইনফ্লেশন, কেন ইনফ্লেশন হয় তার কারণ অনুযায়ী যদি আমরা ইনফ্লেশনের ক্যাটাগরি গুলো দেখি, তাহলে ব্রডলি দু রকমের ইনফ্লেশন আমরা পেয়েছি, একটা ডিমান্ড পুল ইনফ্লেশন, একটা কস্ট পুশ ইনফ্লেশন। যখন গভর্নমেন্ট ডেফিসিট ফাইন্যান্সিং করছে, কখন করছে? গভর্নমেন্টের যখন ধরে নিলাম ফিসকাল ডেফিসিট থাকছে, ধরে নেওয়ার কিছু নেই, পৃথিবীর সমস্ত দেশেই ফিসকাল ডেফিসিটই রান করে।
ফিসকাল ডেফিসিট থাকা মানে গভর্নমেন্টকে তার নিজের কাজকর্মগুলোকে চালাতে গেলে তাকে সামহাউ ওই ডেফিসিটটা মেকআপ করতে হবে, এবং মেকআপ করার পদ্ধতিটাকে আমরা বলি ডেফিসিট ফাইন্যান্সিং। দু রকমের পদ্ধতি আছে ডেফিসিট ফাইন্যান্সিং করার। একটা হচ্ছে টু টেক লোন, নট অনলি ফ্রম সেন্ট্রাল ব্যাংক। শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নিয়ে ডেফিসিট মেকআপ করাটা ডেফিসিট ফাইন্যান্সিং নয়। আমি দেশের বাইরে থেকেও লোন নিতে পারি, সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকেও নিতে পারি, মার্কেট বরোয়িং করেও নিতে পারি, এবং আমি আদার কোনো সোর্স অ্যাভেলেবল থাকলে, যেমন আমাদের দেশে পাবলিক অ্যাকাউন্টস ফান্ড থেকে নেওয়ার প্রভিশন রয়েছে। তাহলে এনিওয়ে এনি ফর্ম অফ লোন বা বরোয়িং করে আমি আমার ডেফিসিটকে মেকআপ করতে পারি। দ্যাট ইজ ওয়ান ডেফিসিট ফাইন্যান্সিং মেথড। অ্যান্ড আদার ডেফিসিট ফাইন্যান্সিং মেথড ইজ টু গো ফর প্রিন্টিং মানি। গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংককে বলবে যে ইউ প্রিন্ট মানি ফর আস, এবং সেক্ষেত্রে যদি আর সেন্ট্রাল ব্যাংক এবং গভর্নমেন্টের মিউচুয়াল ডিসিশন হয়, তাহলে সেন্ট্রাল ব্যাংক উইল প্রিন্ট মানি অ্যান্ড ট্রান্সফার দ্য মানি টু গভর্নমেন্ট, যেটা দিয়ে গভর্নমেন্ট তার ডেফিসিটকে মেকআপ করবে। তাহলে আইদার বরোয়িং অর প্রিন্টিং অফ মানি, এই দুটো পদ্ধতিতে ডেফিসিটকে মেকআপ করাটাকে আমরা বলি ডেফিসিট ফাইন্যান্সিং। এইবার কখন ইনফ্লেশনারি হবে আর কখন হবে না, গভর্নমেন্ট এই ডেফিসিট ফাইন্যান্সিং যেটা করছে এই ব্যাপারটার এফেক্টটা বুঝতে গেলে দুটো সিচুয়েশনকে হাইপোথেটিক্যালি আমাদের মাথায় রাখতে হয়। একটা হচ্ছে যেখানে গভর্নমেন্ট ডেফিসিট ফাইন্যান্সিং করছে, আর একটা হলো যেখানে গভর্নমেন্ট ডেফিসিট ফাইন্যান্সিং করছে না। গভর্নমেন্ট বললো আমার ডেফিসিট আছে, দেখো আমার এক্সপেন্ডিচার আমার ইনকামের থেকে বেড়ে যাচ্ছে, আমি লোনও নেব না, মানিও প্রিন্ট করবো না, আমি আমার এক্সপেন্ডিচার গুলোকে কাট ডাউন করি, এমন ভাবে কাট ডাউন করি যাতে আমাকে আর লোনও নিতে হলো না, ডেফিসিট ফাইন্যান্সিংও করতে হলো না। সেক্ষেত্রে গভর্নমেন্ট ডেফিসিট ফাইন্যান্সিং করবে না। আর একটা হতে পারে গভর্নমেন্ট বললো না, আমি তো আমার এক্সপেন্ডিচার কাট করতে পারবো না, এটা আমার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রেসপন্সিবিলিটি, আমাকে এগুলো করতেই হবে, সুতরাং আমি লোন নিচ্ছি। এবার দেখো, গভর্নমেন্ট যখন ডেফিসিট ফাইন্যান্সিং করবে তখন গভর্নমেন্ট যে টাকাটা লোন হিসাবে নেবে যে কোনো সোর্স থেকে, সেটা গভর্নমেন্ট খরচ করবে ইকোনমিতে। ইকোনমিতে খরচ করার ফলে যেটা হবে সেটা হচ্ছে ইকোনমিতে এগ্রিগেট ডিমান্ড বাড়বে। গভর্নমেন্ট কোথায় খরচা করবে? রাস্তা তৈরির জন্য খরচা করবে, ব্রিজ তৈরির জন্য খরচা করবে। আমি দুটো এক্সাম্পল দিয়ে বলছি। বা ধরে নাও গভর্নমেন্ট ওয়েলফেয়ার স্কিমে খরচ করবে। এই যে দুটো উদাহরণ দিলাম, যে রাস্তা বা ব্রিজ তৈরি করবে বা ওয়েলফেয়ার স্কিমের জন্য টাকা খরচ করবে। যদি গভর্নমেন্ট ডেফিসিট ফাইন্যান্সিং করে সেই লোন নেওয়া টাকাটা ওয়েলফেয়ার স্কিমের জন্য খরচ করে, তাহলে ডিমান্ড বাড়বে অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, কিন্তু ইকোনমিতে ডিমান্ড বাড়লেও সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস বাড়বে না। কারণ গভর্নমেন্ট ধরে নাও একটা ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে সাধারণ মানুষের হাতে টাকা দিচ্ছে, সেই টাকা আমাদের হাতে আসছে, আমরা সেই টাকাটা নিয়ে গিয়ে খরচ করছি অন কমোডিটিজ অ্যান্ড সার্ভিসেস, ইকোনমিতে ডিমান্ড বাড়ছে, কিন্তু প্রোডাকশন তো বাড়ছে না। কারণ গভর্নমেন্ট যে এক্সপেন্সটা করলো ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে, সেটাকে আমরা কি ধরনের এক্সপেন্ডিচার বলি? আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, অনুৎপাদনশীল ব্যয়। কারণ এতে আমার না কোনো অ্যাসেট ক্রিয়েশন হচ্ছে, না কোনো গুড সার্ভিসের প্রোডাকশন বাড়ছে। তাহলে ডিমান্ড বেড়ে গেল, কিন্তু প্রোডাকশন যেহেতু বাড়ছে না, সাপ্লাই বাড়বে না, সাপ্লাই ডিমান্ডের মধ্যে গ্যাপ তৈরি হবে, অর্থাৎ ডিমান্ড পুল ইনফ্লেশন হবে। তাহলে যদি গভর্নমেন্ট ডেফিসিট ফাইন্যান্সিং করে, তাহলে সেটা ডিমান্ড বাড়াবে কিন্তু সাপ্লাই বাড়াবে না, সেক্ষেত্রে এটা অলওয়েজ ইনফ্লেশনারি হবে। কিন্তু গভর্নমেন্ট ডেফিসিট ফাইন্যান্সিং করে যে টাকাটা লোন হিসাবে নিল, সেটা গভর্নমেন্ট কোনো ওয়েলফেয়ার স্কিমে খরচই করলো না। গভর্নমেন্ট এই টাকার বেশিরভাগটাই খরচ করে দিল ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার জন্য। গভর্নমেন্ট এয়ারপোর্ট তৈরি করলো, পোর্ট তৈরি করলো, ন্যাশনাল হাইওয়ে তৈরি করলো, ইরিগেশন ফেসিলিটি ডেভেলপ করার জন্য খরচ করলো, বা গভর্নমেন্ট নিজে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করলো, একটা পাওয়ার স্টেশন তৈরি করলো, একটা ইন্ডাস্ট্রি তৈরি করলো। তাতে কি হবে? তাতে আমার কিন্তু ইকোনমিতে ডিমান্ড, ইকোনমিতে কমোডিটি অ্যান্ড সাপ্লাই, কমোডিটি অ্যান্ড সার্ভিসেস, তার সাপ্লাই বা প্রোডাকশনটা বাড়বে। এই প্রোডাকশন বাড়ার ফলে
সেখান থেকে বহু মানুষের আর্নিং হবে, তারা রোজগার করবে, তারা খরচ করবে, ডিমান্ড বাড়বে। ডিমান্ড বাড়বেই, কিন্তু ডিমান্ডটা বাড়ার আগে ইকোনমিতে সাপ্লাইটা বেড়েছে। ফলে পরবর্তীকালে যখন ডিমান্ড বাড়বে, সেই ডিমান্ড বাড়ারটাকে কিন্তু সাপ্লাই অ্যাডজাস্ট করে দেবে। এবং যদি সাপ্লাই ডিমান্ডকে অ্যাডজাস্ট করে দেয়, তাহলে দেয়ার উড বি নো ইনফ্লেশন। ফলে সেক্ষেত্রে কিন্তু এই পসিবিলিটিও থাকছে, দ্যাট ইজ ইট মে নট ক্রিয়েট ইনফ্লেশন। তার মানে ব্যাপারটা হলো, ডেফিসিট ফাইন্যান্সিং করলেই যে ইনফ্লেশন হয় তা নয়। ইনফ্লেশন হবে কি হবে না এটা নির্ভর করছে গভর্নমেন্ট ডেফিসিট ফাইন্যান্সিং করে পাওয়া যে টাকাটা, সেটা গভর্নমেন্ট কিভাবে খরচ করছে। তারা রাস্তা তৈরি বা ইন্ডাস্ট্রি তৈরির জন্য প্রোডাক্টিভ ম্যানারে খরচ করছে, নাকি ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে আনপ্রোডাক্টিভ ম্যানারে এক্সপেন্ডিচার করছে। পশ্চিমবঙ্গে প্রত্যেকে তোমরা আছো, আমরা আছি, আমরা বারবার লক্ষ্মী ভান্ডারের মতন স্কিমকে সরকার বাদ দিয়ে বাকিরা কেন ক্রিটিসাইজ করে? বিকজ ইট ইজ টোটালি আনপ্রোডাক্টিভ। এটা না কোনো ইন্ডাস্ট্রি জেনারেট করছে, না কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, না এটা লং টার্ম ইনকাম জেনারেশনের রাস্তা তৈরি করছে। তাহলে গভর্নমেন্ট কিভাবে টাকাটা খরচা করবে ডেফিসিট ফাইন্যান্সিং করার জন্য বরোইং করা টাকাটা, দ্যাট ডিসাইডস যে ডেফিসিট ফাইন্যান্সিং ইনফ্লেশনারি হবে না ইনফ্লেশনারি হবে না। তাহলে গভর্নমেন্ট যদি প্রোডাক্টিভ পারপাসে খরচা করে, তাহলে এটা ইনফ্লেশন ক্রিয়েট করবে না। যদি আনপ্রোডাক্টিভ পারপাসে খরচা করে, তাহলে এটা ইনফ্লেশন ক্রিয়েট করবে। তাহলে 1 and 2 বোথ আর কারেক্ট। এইবার আসছি 3 নম্বরে। এই যে কথাটা ক্রাউডস আউট ফাইন্যান্সিয়াল মার্কেট, ইকোনমিক্সে একটা কনসেপ্ট আছে যাকে বলা হয় ক্রাউডিং আউট। এটা জেনে রাখো, এই এফেক্টটাকে আমরা বলি ক্রাউডিং আউট এফেক্ট। হোয়াট ইজ ক্রাউডিং আউট এফেক্ট? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ব্যাপারটা এইভাবে যদি প্রথমে বোঝাই, যে একটা মনে করো ঘর, সেই ঘরে 10 জন বসার মতন ক্যাপাসিটি আছে, সেখানে 10 জন মানুষ বসে থাকা অবস্থায় সেই ঘরে আরো 3 জনকে বাই ফোর্স ঢুকিয়ে দেওয়া হলো। এই যে 3 জন ঢুকলো ঘরের মধ্যে, 13 জনের ক্যাপাসিটি নেই, 10 জনের ক্যাপাসিটি। ওই 3 জনকে যদি ঘরেতে অ্যাকোমোডেট করতে হয়, তাহলে আগে থেকে যে 10 জন বসে আছে তার মধ্যে থেকে 3 জনকে জায়গা ছেড়ে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। এই 3 জনের নতুন করে আসার ফলে 3 জনের বেরিয়ে যাওয়াটাকে বলা হয়, নর্মালি আমরা এটাকে বলি ক্রাউডিং আউট। ক্রাউড হলো, ক্রাউডটা বাড়লো, তাই কিছু মানুষকে বেরিয়ে যেতে হলো। এই দুটো কথা নিয়ে ক্রাউডিং আউট কথাটা তৈরি হচ্ছে। ফাইন্যান্সিয়াল মার্কেটে কি হয়? ফাইন্যান্সিয়াল মার্কেটে গভর্নমেন্ট যখন ডেফিসিট ফাইন্যান্সিং করতে যাবে থ্রু বরোইং, গভর্নমেন্ট ব্যাংক থেকে লোন নিয়ে নিল, গভর্নমেন্ট মানি মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে বন্ড ইস্যু করে, ট্রেজারি বিল ইস্যু করে, ক্যাশ ম্যানেজমেন্ট বিল ইস্যু করে, কিংবা আরবিআর কাছ থেকে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস এর মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে গভর্নমেন্ট লোন নিয়ে নিল ডেফিসিট ফাইন্যান্সিং করবে বলে। কিন্তু গভর্নমেন্টের ডেফিসিট ফাইন্যান্সিং করার ফলে, লোনটা নেওয়ার ফলে ফাইন্যান্সিয়াল মার্কেটে অ্যাভেলেবিলিটি অফ মানি কমে গেল। অর্থাৎ ব্যাংকের হাতে টাকা কমলো, আরবিআইয়ের হাতে টাকা কমলো, সাধারণ মানুষের হাতে টাকা কমলো। কারণ গভর্নমেন্ট যখন ক্যাপিটাল মার্কেটে গভর্নমেন্ট সিকিউরিটিজ অর্থাৎ লং টার্ম বন্ড বিক্রি করে, সেই বন্ডগুলো তো আমরাও কিনি, সাধারণ মানুষও কেনে। সেই সাধারণ মানুষ সরকারি বন্ড কিনছে, মানে আমাদের হাত থেকে টাকাটাও গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে। এইবার এই যে টাকাটা গভর্নমেন্টের কাছে চলে গেল, এটা যদি না যেত, তাহলে ইকোনমিতে প্রাইভেট সেক্টর, প্রাইভেট এন্টারপ্রাইজ কুড কাম অ্যান্ড অ্যাভেল দোজ মানি। অর্থাৎ সরকার লোন নিয়ে নেওয়ার ফলে প্রাইভেট সেক্টরের পক্ষে লোন নেওয়ার স্কোপটা কমে গেল, বা তাদের লোন নেওয়ার যে ক্যাপাবিলিটি সেটা কমে গেল। এই একজন নিল বলে অন্যজন কমে যাচ্ছে, এইটাকে বলছে ক্রাউডিং আউট ইন ফাইন্যান্সিয়াল মার্কেট। যেটা আমি বললাম, 3 জন ঘরে ঢুকলো বলে 3 জনকে বেরিয়ে যেতে হলো। এই যে ঘটনাটা, এইটা কিন্তু ডেফিসিট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ঘটবে। এই জন্য দেখো বলা হয়, খেয়াল করে দেখবে, যদি কোনো জায়গায় অলরেডি পড়ে থাকো বা আগামী দিনে যদি পড়ো, তাহলে বুঝতে পারবে যে গভর্নমেন্টের হাই ফিসকাল ডেফিসিটকে কেন বারবার কন্ট্রোল করার কথা বলা হয়। শুধু এইমাত্র এই জন্য নয় যে গভর্নমেন্টকে ধার নিতে হবে বেশি। গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট বা গভর্নমেন্টের ডেফিসিট বাড়লে সেটা ইকোনমির গ্রোথের জন্য অ্যাডভার্স ইম্প্যাক্ট ক্রিয়েট করে। কারণ
আজকে বর্তমানে ভারতবর্ষের ইকোনমির দিকে তাকালে আমরা এন্টার ইকোনমি সেটা প্রাইভেট সেক্টর ডিপেন্ডেন্ট। গভর্নমেন্টের কটা ইন্ডাস্ট্রি আছে, গভর্নমেন্টের ব্যাংকিং সেক্টরে একটা নয় ভালো প্রেজেন্স আছে, কিন্তু মূলত ইন্ডাস্ট্রির দিকে যদি তাকাও, সার্ভিস সেক্টরের দিকে যদি তাকাও, ইনফ্রাস্ট্রাকচারের দিকে যদি তাকাও, তাহলে প্রাইভেট সেক্টর ডিপেন্ডেন্ট ইকোনমি একটা। যদিও আমরা মিক্সড ইকোনমি, কিন্তু মানে ব্যালেন্সটা শিফটেড টুয়ার্ডস প্রাইভেট সেক্টর। তাহলে গভর্নমেন্টের যদি ডেফিসিট বাড়ে, গভর্নমেন্ট যদি মার্কেট থেকে ডেফিসিট ফাইন্যান্সিং করার জন্য বরোইং করে নেয়, তাহলে লেস মানি উড বি অ্যাভেলেবল ফর প্রাইভেট সেক্টর। এইটাকে বলা হয় ক্রাউডিং আউট বা ক্রাউড আউট অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। তাহলে ডেফিসিট ফাইন্যান্সিং হলে ইনফ্লেশন হবে কি হবে না পরের কথা, আমরা এটা ডাউটফুল সিচুয়েশন, কারণ কিভাবে গভর্নমেন্ট খরচ করছে তার উপর নির্ভর করবে। কিন্তু যেটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আমরা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটে ক্রাউডিং আউট এফেক্ট তৈরি হবেই। দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ অল অফ দ্য অ্যাবভ। এই ক্রাউডিং আউটের কনসেপ্ট একটু মনে রাখবে, আর ইনফ্লেশনের ব্যাপারটা একটু মনে রাখবে। আজকে এই কটা কোয়েশ্চেনই করালাম, নেক্সট দিনেও আমরা গভর্নমেন্ট বাজেট বা পাবলিক ফাইন্যান্সের উপরেই আমরা কোয়েশ্চেন ডিসকাশন করব। একটু দেখে আসো, পরের দিন সেম টপিকেই ক্লাস হবে। তাহলে তোমাদের যদি কিছু কোয়ারি থাকে বলতে পারো রিগার্ডিং গভর্নমেন্ট বাজেট অর পাবলিক ফাইন্যান্স, আদারওয়াইজ ক্লাস এন্ড করব। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের কোয়ারি কারোর সেরকম নেই বুঝতে পারছি, লিভ করতে পারো তাহলে।